গল্পের শুরু হয় মহাভারতের যুদ্ধের শেষের দিকে। চারদিকে শুধু রক্তাক্ত সৈনিকের লাশ পড়ে আছে। এরপর আমাদের দেখানো হয় অশ্বত্থামাকে। আসলে অশ্বত্থামা হলো গুরু দ্রোণের পুত্র। মহাভারতের যুদ্ধে যখন পাণ্ডবরা অশ্বত্থামার পিতা গুরু দ্রোণ এবং মিত্র দুর্যোধনকে হত্যা করে, তখন অশ্বত্থামা অনেক ক্ষেপে যায় এবং তার দিব্য শক্তি ব্যবহার করে এক ব্রহ্মা অস্ত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার পেটে প্রয়োগ করে। আসলে উত্তরা প্রেগনেন্ট ছিল এবং পাণ্ডবদের শেষ বংশধর তার পেটে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার এরকম কাজে অনেক রেগে যায় এবং তাকে অভিশাপ দেয় অমর হওয়ার। সে মৃত্যুর জন্য আত্মনাদ করবে, কিন্তু কখনো তার মৃত্যু হবে না। অশ্বত্থামা ভগবানের কাছে ক্ষমা চায় এবং এই পাপের প্রায়শ্চিত্ত করার উপায় জানতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কয়েক হাজার বছর পর যখন পৃথিবীতে দুষ্ট লোকের রাজত্ব চলবে, সাধারণ মানুষের ওপর অত্যাচার হবে, তখন আমি আমার দশম অবতার কল্কি রূপে সবাইকে রক্ষা করব। কিন্তু তখন দুষ্ট লোকেরা চাইবে ভগবান যাতে না আসে, আর তখন তুমি আমাকে রক্ষা করবে, আর এভাবেই তুমি মুক্তি পাবে। এই বলে অশ্বত্থামার কপালের মণি খুলে নেয় ভগবান এবং তাকে বলে, সঠিক সময় হলে তুমি নিজেই বুঝতে পারবে। এরপর সিন চেঞ্জ হয় 6000 বছর পরে, মানে 1898 সালে, যেখানে চারদিকে শুধু মরুভূমির মতো, কোথাও কোনো জল নেই। মানুষ জলের জন্য হাহাকার, আর গরিব মানুষের জীবনের তো কোনো মূল্যই নেই। আর এর মধ্যে একটি শহর দেখানো হয়। শহরটির নাম হচ্ছে কাশী, যেখানে সব দুষ্ট এবং অত্যাচারী লোকদের সমাগম। আর এখানে রাজত্ব করে সুপ্রিম ইয়াস্কিন নামের এক শয়তান। এই কাশী শহরে তাদের একটি নগরী আছে, যেটার নাম হচ্ছে কমপ্লেক্স, যেটা দেখতে কিছুটা উল্টো পিরামিডের মতো। এই কমপ্লেক্সের দেখাশোনা করে কমান্ডার মানস হলো সুপ্রিম ইয়াস্কিনের ডান হাত। কমপ্লেক্সের ভেতরে সবাই আসতে পারবে না, শুধুমাত্র যাদের কাছে 1 মিলিয়ন ইউনিট থাকবে তারাই কমপ্লেক্সে থাকতে পারবে এবং কমপ্লেক্সের ভেতরে বিলাসবহুল জীবনযাপন করতে পারবে। তখনকার সময় টাকাকে ইউনিট বলা হতো। যাই হোক, এই সময় টেকনোলজি অনেক অ্যাডভান্স লেভেলের ছিল, যেমন ফ্লাইং কার, স্ক্যানার, রোবট ইত্যাদি ইত্যাদি। রোবটকে তারা সৈনিক হিসেবে ব্যবহার করত। এখানকার স্ক্যানার দিয়ে কোনো মানুষকে স্ক্যান করলে তার পুরো ডেটা চলে আসবে, যেমন তার নাম কি, সে কি করে, কত টাকা আছে তার। এরপর আমাদের কমপ্লেক্সের ভেতরে সুপ্রিম ইয়াস্কিনকে দেখানো হয়। সে নিজেকে সর্বশক্তিমান করার জন্য প্রযুক্তির মাধ্যমে মেয়েদেরকে ধরে এনে কৃত্রিমভাবে প্রেগনেন্ট করায়। সে এক্সপেরিমেন্ট করে অনেকবার ব্যর্থ হয়েছে। আসলে সে এমন একজন মেয়েকে খুঁজছে যে 150 দিন সিরাম নিজের গর্ভে রাখতে পারবে। সিরাম হলো তার একটি অস্ত্র। এই জন্য তার ল্যাবে অনেক মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় বন্দি করে রেখেছে সে। কমপ্লেক্সে অনেক মেয়ে আছে যারা শুধু সুপ্রিম ইয়াস্কিনের এই সিরামটি প্রসব করার জন্যই বেঁচে আছে। আর এখানেই আমরা প্রথমবারের মতো সুমতিকে দেখতে পাই। সে কমপ্লেক্সের ভেতরে থাকে, কিন্তু তার রেজাল্ট নেগেটিভ। যদি সে পজিটিভ হতো তাহলে সিরামের জন্য তাকে রেডি করা হতো। যাদের রেজাল্ট পজিটিভ আসে তাদেরকে এক মেশিনের ভেতরে ঢোকানো হয়, সেখানে সিরামের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আসলে তারা যেটা খুঁজছে এখনো তারা সেটা পায়নি। যেই পজিটিভ মেয়ের পেটে তারা সিরাম খুঁজে পায় না, তাকে আগ্নেয়গিরির মধ্যে ফেলে দেয়। আর এভাবেই তারা অনেক মেয়েকে হত্যা করে। এবার আমরা একজন বাউন্টিসকে দেখতে পাই। সে ছোট ছোট মেয়েদের ধরে এনে কমান্ডার মান্সকে দেয়। এর বদলে সে অনেক ইউনিট পায়। আর এখানে এরকম অনেকেই আছে যাদের স্বপ্ন জীবনে একবার হলো কমপ্লেক্সে ঢোকা, কিন্তু কমপ্লেক্সে ঢোকার জন্য 1 মিলিয়ন ইউনিট প্রয়োজন। এই জন্য অনেকে ইউনিট জমাচ্ছে। এরপর আমরা একটি ভয়ানক সিন দেখতে পাই। একটি 90 দিনের প্রেগনেন্ট মেয়েকে এক্সপেরিমেন্টের জন্য ওই মেশিনে ঢোকানো হয়। সেখানে একটা সাপের মতো লাইট এসে তার পেটে সিরাম ঢুকিয়ে দেয়, কিন্তু এবারও তারা সফল হয়নি। তাই সিরামটি নিয়ে মেয়েটিকে ফেলে দেয় ওই আগ্নেয়গিরির মধ্যে। সেখানে থাকা সায়েন্টিস্ট কমান্ডার মান্সকে বলে, আমাকে সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে যাও, এক্সপেরিমেন্ট নিয়ে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর কমান্ডার মান্স, সায়েন্টিস্ট এবং কাউন্সিলর বানি তিনজনে রওনা হয় সুপ্রিমের সাথে দেখা করার জন্য। কাউন্সিলর বানি একজন জ্ঞানী লোক ছিল। তখনকার সময় বেদ মহাভারত সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। তো সুপ্রিমের সাথে দেখা হওয়ার পর তাকে সিরামটি দেওয়া হয়, কিন্তু এই সিরামে তাদের কোনো লাভ হয় না। হঠাৎ করে সুপ্রিম নিচে পানিতে পড়ে যায়। আসলে ওই সিরামের ভেতর বিষের মতো কিছু একটা ছিল, যার কারণে সুপ্রিম অল্পের জন্য বেঁচে যায়। আসলে ওই সায়েন্টিস্ট সুপ্রিমকে মারতে চেয়েছিল। সে বুঝতে পেরেছে সুপ্রিম এই পাপ কাজগুলো করছে, তাই তাকে মারার চেষ্টা করেছিল। তো সুপ্রিম এবার সায়েন্টিস্টকে মেরে দেয়। আর মরতে মরতে সায়েন্টিস্ট বলে, ভগবান একদিন আসবে আর তোকে ধ্বংস করবে। কাশিতে কিছু লোক এখনো আছে যারা এটা বিশ্বাস করে ভগবান একদিন আসবে তাদের বাঁচাতে। এরা সবাই শাম্বালা নামে একটি জায়গায় থাকে, যেটা অনেক সিকিউর জায়গা। কমান্ডার মান্স এখন পর্যন্ত এই জায়গার খোঁজ পায়নি। এখানে থাকা একজন মহিলা ছিল যার নাম হচ্ছে মরিয়ম। মরিয়ম যাই বলতো সবাই তার কথা শুনতো। এই মরিয়মের মহাভারত সম্পর্কে প্রপার নলেজ ছিল। সে এটা জানতো একদিন ভগবান আসবে কল্কি রূপে কোনো এক মায়ের গর্ভে। এরপর আমরা দেখতে পাই একটি গাড়িতে করে কিছু লোককে কাশীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে একটি মেয়ে ছিল, কিন্তু সে এটা জানতো মেয়ে হিসেবে পরিচয় দিলে তাকেও ধরে নিয়ে যাওয়া হবে, তাই সে ছেলের মতো করে পোশাক পরেছে। এরপর ওই গাড়িতে দিব্যা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে প্রেগনেন্ট রয়েছে। তখন তার কাছে একজন বুড়ো লোক আসে এবং তার কাছে অশ্বত্থামার ওই মণিটি ছিল। শাম্বালা লোকেরা এটা ভাবতো যখন ভগবান কল্কি রূপে পৃথিবীতে আসবে তখন ওই মণি জ্বলে উঠবে। বুড়ো লোকটি দিব্যার কাছে এসে দেখে মণিটি জ্বলছে না। তখন সে মনে করে ভগবানের আশা
আসার এখনো সময় হয়নি। কিন্তু তখনই সেখানে ওই বাউন্টিসকে আমরা দেখতে পাই। সে সবাইকে ধরে নিয়ে কমান্ডার মানসের কাছে নিয়ে যায়। এর মধ্যেই ওই বুড়ো লোকটির কাছ থেকে অশ্বত্থামার মণিটি পড়ে যায়, আর বাচ্চাটি ওই মণিটি নিয়ে পালিয়ে যায়। এবার কমান্ডার মানস সেখানে আসে। সে এক আধুনিক প্রজেক্টরের মাধ্যমে মরিয়মের সাথে কথা বলে। কমান্ডার মানস বলে, আমাকে সাম্বালার লোকেশন দিলে আমি ওই বুড়ো লোকটি এবং মেয়েটিকে ছেড়ে দেব। মরিয়ম কোনো উত্তর না দেয় মানস দিব্যাকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর ওই বুড়ো লোকটিকেও মেরে ফেলে তারা। আর এসব কিছু লুকিয়ে দেখছিল ওই বাচ্চাটি এবং দুটি ছেলে। তখন কমান্ডার মানস বলে, তাদেরকে যে ধরতে পারবে তাকে দেওয়া হবে 5000 ইউনিট। পরের সিনে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার ভৈরবাকে দেখানো হয়। সে ওই লোকটিকে ধরবে, কেননা 5000 ইউনিট তারও দরকার। তার অনেক দিনের ইচ্ছা সেও কমপ্লেক্সে থাকবে, কিন্তু কমপ্লেক্সে থাকতে গেলে তার 1 মিলিয়ন ইউনিট প্রয়োজন। তাই সে ওই ছেলেটিকে ধরবে, কিন্তু এখানে ওই বাউন্টিস আসে, সেও ওই ছেলেটিকে ধরতে চায়। এখানে ভৈরবা এবং ওই বাউন্টিসের লোকের সাথে অনেকক্ষণ ফাইট হয়। ভৈরবার ছোট্ট একটি রোবট আছে, তার নাম হলো বুজ্জি। বুজ্জি ভৈরবাকে অনেক কাজে সাহায্য করে। এই ফাইটে ভৈরবা জিতে যায়, কিন্তু ইউনিট জিততে হলে তাকে ওই ছোট বাচ্চাটিকেও ধরতে হবে। বাচ্চাটি অশ্বত্থামার মণি নিয়ে এখান থেকে পালিয়েছে। তো ফাইট শেষে ভৈরবা নিজের বাড়িতে যায়। তখন আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যার নাম হচ্ছে রক্সি। রক্সি ভৈরবাকে অনেক ভালোবাসে। কমপ্লেক্সের ভেতরে রক্সি 70 দিনের জন্য কাজ পেয়েছে। তখন ভৈরবা তাকে রিকোয়েস্ট করে তাকেও যেন কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়। রক্সি রাজি হয়ে যায়। 1 ঘন্টার জন্য ভৈরবার একটি নকল কার্ড বানায়। প্রথমবারের মতো তারা দুজনেই কমপ্লেক্সে যায়। সেখানকার ফুলের বাগান দেখে তারা অনেক অবাক হয়ে যায় এবং সেখানে থাকা দুটি ঘোড়া নিয়ে তারা চারদিকে ঘুরতে থাকে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একজন গার্ড ভৈরবাকে ধরে ফেলে এবং তাকে কমপ্লেক্স থেকে বের করে দেয়। এর পরের সিনে আমাদের দেখানো হয় ওই ছোট্ট বাচ্চাটিকে। সে পালাতে পালাতে এক পুরনো শিব মন্দিরের ভেতরে চলে যায় এবং তার পিছু পিছু একটি রোবট আসে এবং রোবট বাচ্চাটিকে ধরে ফেলে। কিন্তু হ্যাঁ, ফাইনালি এখানে আমাদের দেখানো হয় অশ্বত্থামাকে। তার শরীরে অনেক ক্ষত, যেন তার শরীর থেকে মাংস খুলে খুলে পড়ে যাচ্ছে। সে ওই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। বাচ্চাটি অশ্বত্থামাকে ওই মণিটি দেখায়, যেটা জল করছিল, এবং অশ্বত্থামা বুঝে যায় ভগবান কল্কি অবতারের সময় এসে গেছে। এরপর সিন চেঞ্জ হয় সুপ্রিম ইয়াস্কিনের ল্যাবে। তাদের ল্যাবের মতে এই প্রথম সুমতি তার পেটে 6 মাসের বেশি একটি বাচ্চাকে নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছে। কমান্ডার মানস যখন এই ব্যাপারটি জানতে পারে, তখন সুমতিকে ওই মেশিনের মধ্যে প্রবেশ করানো হয় তাকে সেরাম দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ তাদের মেশিনে কোনো সমস্যা হয় এবং সব লাইট অফ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিলি নামের একটি মেয়ে সুমতিকে বাঁচিয়ে নেয়। আসলে লিলি সাম্বালার একজন এজেন্ট। সেও ভগবান কল্কি কোন মেয়ের পেটে জন্ম নেবে এটা দেখার জন্য এখানে 2 বছর থেকে আছে। লিলি সুমতিকে বলে, টানেলের ওপাশে আমাদের লোক অপেক্ষা করছে। লিলি বুঝতে পারে সুমতির পেটে ভগবান কল্কির জন্ম হবে, তাই সে নিজের জীবন দিয়ে সুমতিকে বাঁচিয়ে দেয়। এদিকে কনস্ট্রাকশন কাজের সময় কমান্ডার মানসের লোকেরা একটি ধনুক পায়, যেটা মহাভারতের সময় অর্জুনের ছিল। হঠাৎ করে এই ধনুক অ্যাক্টিভেট হয়ে যায়। বন্ধুরা, এখনই শুরু হবে গল্পটির আসল টুইস্ট দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কৌতূহলবশত কাউন্সিলর বাণী সেই ধনুকটি উঠাতে যায়, কিন্তু যেই সে ধনুকে হাত দেয় তখনই তাকে একটা বড় ঝটকা দেয়। এদিকে অশ্বত্থামা ওই বাচ্চার কাছে ওই মণিটি পায়। সে লক্ষ্য করে ওই মণিটি জল করছে। ফাইনালি সেই মণিটি তার কপালে স্থাপন করে এবং তার শরীরে সব ক্ষত নিমিষেই মিশে যায়। এবার সে কনফার্ম হয়ে যায় ভগবান কল্কি অবতার আসতে চলেছে। এদিকে সুমতি টানেলের বাইরে যাবে, কিন্তু এখানে সব জায়গায় আগুনের সেন্সর লাগানো আছে। এর ভেতর দিয়ে হাঁটলে যে কেউ পুড়ে ছাই হয়ে যাবে। কোনো উপায় না পেয়ে সুমতি ওই আগুনের মধ্য দিয়ে হাঁটা শুরু করে, কিন্তু তার কিছুই হচ্ছে না। এক অদ্ভুত শক্তি যেন তাকে রক্ষা করছে, যেন স্বয়ং ভগবান তাকে রক্ষা করছে। এদিকে আমরা দেখতে পাই ভৈরবার সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেন ভগবান তাকেও সিগন্যাল দিচ্ছে। এদিকে লিলির লোকেরা বাইরে সুমতিকে নিয়ে একটি গাড়িতে করে পালাতে থাকে। তাদের গ্রুপে 3 জন সদস্য ছিল। বীরের নামে লোকটি সুমতিকে জিজ্ঞাসা করে, তোমাকে লিলি কেন নিজের জীবন দিয়ে বাঁচিয়েছে? কিন্তু উত্তরে সুমতি বলে এই ব্যাপারে সে কিছুই জানে না। তখন এখানে কায়রা নামের ওই মেয়েটি আসে। সে অনেকক্ষণ সুমতির সাথে কথা বলে বুঝতে পারে ভগবান কল্কি সুমতির গর্ভে আছে। পাশেই যে ছেলেটি বসে আছে তার নাম আজু। তারা প্ল্যান করে সুমতিকে যেভাবে হোক সাম্বালা নিয়ে যাবে। কিন্তু কমান্ডার মানস সব জায়গায় এই খবর বলে দেয় যে সুমতিকে ধরে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার হিসেবে 5 মিলিয়ন ইউনিট দেওয়া হবে। এই খবর শোনার পর ওই বাউন্টিস তাদের পেছনে পড়ে। এবার কায়রা ওই বাউন্টিসের সাথে অনেকক্ষণ যাবৎ ফাইট করে, কিন্তু কিছুতেই তাকে হারানো যাচ্ছে না। শেষমেশ সে নিজের জীবন দিয়ে ওই বাউন্টিসকে উড়িয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ভৈরবা এবং বেশ কয়েকজন 5 মিলিয়ন ইউনিটের জন্য তাদের পেছনে পড়ে এবং ফাইনালি একদল লোক তাদের ধরে ফেলে। কিন্তু তখনই সেখানে আবির্ভাব হয় অশ্বত্থামার এবং তাদের সাথে অনেকক্ষণ ফাইট করার পর তারা পরাজিত হয়। অশ্বত্থামা সুমতির কাছে গিয়ে তাকে মা বলে প্রণাম করে। কিন্তু এবার এখানে চলে আসে আমাদের ভৈরবা। সে তার গ্যাজেটের মাধ্যমে অনেকগুলো রূপ ধারণ করে। এতে অশ্বত্থামা কিছুটা কনফিউজ হলেও তার সাথে ফাইট চালিয়ে যায়। অনেকক্ষণ তাদের মধ্যে লড়াই হয়। ভৈরবা কিছুতে অশ্বত্থামাকে হারাতে পারছে না। সবশেষে তার শখের গাড়িটি দিয়ে অশ্বত্থামার উপর আক্রমণ করে, কিন্তু অশ্বত্থামা তার গাড়িটি চুরমাচার করে দেয়। ভৈরবা অনেক চেষ্টা করার পর অশ্বত্থামাকে হারাতে না পেরে হার মেনে নেয়। এই প্রথম ভৈরবা কোনো যুদ্ধে হেরে গেল।
এদিকে কমান্ডার মান্স কাউন্সিলর বাণীর কাছে আসে এবং তাকে বলে প্রায় অলমোস্ট তাদের ধরে ফেলেছিলাম, কিন্তু মাঝখানে এক বুড়ো আসে যে 8 ফুটের মতো লম্বা, তার ওপরে এত গুলি চালার পরেও তার কিছুই হয়নি। তখন কাউন্সিলর বাণী বলে তার কপালে কি কোনো মণি ছিল? উত্তরে মান্স বলে হ্যাঁ। তখনই কাউন্সিলর বাণী চমকে যায়, কেননা সে বুঝতে পারে অশ্বত্থামা এসেছে। আগেই বলেছিলাম কাউন্সিলর বাণী মহাভারত সম্পর্কে প্রপার নলেজ আছে। এদিকে ফাইনালি সুমতিকে নিয়ে তারা শাম্বালা পৌঁছে যায়। শাম্বালার লোকেরা অশ্বত্থামাকে শত্রু ভেবে তার ওপর আক্রমণ করে। পরে তারা বুঝতে পারে অশ্বত্থামা তাদের শত্রু নয়। মরিয়ম এবং শাম্বালার লোকেরা সুমতিকে মা বলে সম্বোধন করে এবং তাকে খুব ভালোভাবে স্বাগতম জানায়। তারা জানতো সুমতির পেটেই আছে ভগবান কল্কি। এদিকে ভৈরবা কমান্ডার মাঞ্চের সাথে ডিল করে সুমতিকে শুধু সেই ধরতে পারবে, এর বদলে তাকে সারা জীবনের জন্য কমপ্লেক্সে থাকতে দেওয়া হবে। এদিকে সুমতির আগমনে শাম্বালার ভেতরে নানা ধরনের পূজা করা হয়। এবার ছোট বাচ্চাটি অশ্বত্থামার কাছে মহাভারতে অর্জুন এবং সূর্যদেব পুত্র কর্ণের যুদ্ধের কাহিনী শোনে এবং পরের সিনে দেখানো হয় ভৈরবা তার ভেঙে যাওয়া গাড়িটি ঠিক করছে। ভৈরবা প্রথম দিকে যে ছেলেটিকে বন্দি করেছিল সে শাম্বালার বাসিন্দা ছিল, তাকে বোকা বানিয়ে শাম্বালার ভেতরে চলে আসে ভৈরবা অশ্বত্থামার রূপ নিয়ে সুমতির কাছে যায় এবং তাকে বলে এখানে থাকা আমাদের জন্য রেস্কিউ, এখান থেকে পালাতে হবে আমাদের। তখনই সামনে আসে অশ্বত্থামা, তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়। লাগাতার অনেকক্ষণ লড়াই করার পর যখন ভৈরবা অশ্বত্থামাকে হারাতে পারছিল না, তখন তার গাড়িটি বিশাল এক রোবটের রূপ ধারণ করে এবং ভেতরে কন্ট্রোল করছিল ভৈরবা নিজেই। কিন্তু এতক্ষণ এখানে কমান্ডার মান্স চলে আসে তার পুরো ফোর্স নিয়ে। একদিকে অশ্বত্থামা এবং ভৈরবা লড়াই করে, অন্যদিকে কমান্ডার মান্সের ফোর্স এবং শাম্বালার ভেতরের লোকেরা বিশাল এক যুদ্ধ শুরু করে। তাদের মুখে একটাই কথা, তাদের জীবন গেলেও তাদের মা মানে সুমতির গায়ে একটা আচরও পড়তে দিবে না। অশ্বত্থামা ওই রোবটের সাথে অনেকক্ষণ লড়াই করার পর ফাইনালি তাকে বন্দি করে পরাজিত করে। কিন্তু এদিকে কমান্ডার তার বিশেষ অস্ত্র দিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটায়। মরিয়ম এবং তাদের লোকেরা প্ল্যান করে সুমতিকে নিয়ে এখান থেকে পালাবে তারা, কিন্তু সুমতি কিছুতেই এখান থেকে যেতে চাইছিল না, কেননা তার জন্য হাজার হাজার মানুষ যুদ্ধ করে যাচ্ছে। তাদের রেখে কিভাবে সুমতি এখান থেকে পালাবে, তাই সে ওই বাহন থেকে নেমে পড়ে। এবার ফাইনালি কমান্ডার সুমতিকে ধরে ফেলে এবং তাদের বাহনে উঠিয়ে নেয়, কিন্তু মরিয়ম কমান্ডারের সাথে লড়াই করেই যাচ্ছে। এক পর্যায়ে কমান্ডার মরিয়মকে মেরে দেয়। তাদের বাহনটি ধাক্কা পাওয়ায় সুমতি নিচের দিকে পড়ে যায়। তখনই সেখানে অশ্বত্থামা তার হাতটি ধরে ফেলে, কোনো রকম তাকে ধরে থাকে। এক পর্যায়ে তার হাত ফসকে যায়, কিন্তু পেছন থেকে ভৈরবা লাফ দিয়ে সুমতিকে ধরে ফেলে। এবার অশ্বত্থামা সুমতিকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওপর থেকে কমান্ডার অশ্বত্থামাকে বন্দি করে ফেলে। কোনোভাবেই সে এখান থেকে ছুটতে পারছে না এবং ফাইনালি সুমতিকে সে ধরে নিয়ে যাবে। সে সুমতিকে বলে আমি ইচ্ছা করলে তোকে এখানে মারতে পারবো, কিন্তু আমি তোকে মারবো না, তোর মৃত্যু সুপ্রিম ইয়াস্কেনের হাতেই আছে, এবং তাকে এক থাপ্পড় দিয়ে অজ্ঞান করে টেনে নিয়ে যায়। এসব কিছু নিচ থেকে অশ্বত্থামা দেখছিল। সে অনেক চেষ্টা করেছে এই শেকল থেকে ছোটার জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমরা দেখতে পাই ওই মরে যাওয়া গাছ থেকে একটি পাতা এবং অশ্বত্থামার কাছে থাকা লাঠি দুটোই ভৈরবার হাতে এসে পড়ে এবং সে এক অদ্ভুত শক্তি পায়, যার মাধ্যমে কমান্ডারের সব যানবাহনগুলো সে এক এক করে ধ্বংস করে ফেলে। কমান্ডার এক এক করে অনেকবার তার উপরে আক্রমণ করে, কিন্তু ভৈরবার কিছুই হচ্ছে না। এবার কমান্ডার তার সবচেয়ে বেশি হাই পাওয়ারফুল শক্তি ইউজ করে, কিন্তু এবারও ভৈরবা তাকে হারিয়ে দেয় এবং কমান্ডারকে মেরে দেয় আর সুমতিকে নিয়ে সুরক্ষিতভাবে নিয়ে আসে। কিন্তু হঠাৎ সে দাঁড়িয়ে যায় এবং সুমতিকে বলে তুমি আমার কোলে কিভাবে এলে, যেন তার শরীর থেকে শুভশক্তি চলে গেল। এবার সে সুমতিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে অশ্বত্থামা তার গাড়িটি ধরে ফেলে। এতে কোনো লাভ হয় না তার। ফাইনালি ভৈরবা সুমতিকে নিয়ে এখান থেকে পালায়, কিন্তু অশ্বত্থামা ঠিকই বুঝে যায় এই ভৈরবা আর কেউ নয়, সূর্যপুত্র কর্ণ। এরপর সিন চেঞ্জ হয় মহাভারতে, যখন অর্জুন অশ্বত্থামার উপর অ্যাটাক করে, পেছন থেকে কর্ণ তাকে বাঁচায়। অর্জুন ভগবান কৃষ্ণকে বলে দেখেছো কৃষ্ণ, কর্ণ আমার সমান কি করে হতে পারে? আমাদের যুদ্ধে আমার রথ শুধু 2 পা পিছিয়ে গেছে, কিন্তু কর্ণের রথ 10 পা পিছিয়ে গেছে। তখন ভগবান কৃষ্ণ বলে শোনো পার্থ, তোমার রথের ধ্বজায় স্বয়ং হনুমান আছে, আর তোমার রথের সারথি আমি স্বয়ং, তারপরেও তোমার রথ 2 পা পিছিয়ে গেছে, তাকে কম মনে করো না। এবার সিন ব্যাক করে কাউন্সিলর বাণীকে দেখানো হয়। সে সুপ্রিম ইয়াস্কিনকে বলছে যাকে ছুতেও পারবো না সে হলো কর্ণ, যাকে মারতেও পারবো না সে হলো অশ্বত্থামা, আর যেটা আমরা বুঝতে পারছি না সেটা নতুন কোনো পাওয়ার। নতুন পাওয়ার বলতে ওই ধনুককে বোঝানো হয়েছে। এবার সুপ্রিম বলে আমি নিজেই এই যুদ্ধে নামবো এবার। এই বলে সুপ্রিম ধনুকটি উঠিয়ে নেয় এবং তার কাছে আগের চেয়ে 10 গুণ শক্তি চলে আসে।
আর এই সিনের মাধ্যমে কল্কি 2898 এডি মুভিটির গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এরকম ইন্টারেস্টিং গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।